ফরহাদ মাজার আপনাদেরই আন্দোলনের অংশীদার, চিন্তক, কবি, তিনি সাম্প্রতিক একটা কথা বলেছেন, আমরা শুনি, অল্পভাবে শুনি কি বলেছেন। ধরনের কম্প্রোমাইজ করতে হবে। আপনি বিভিন্ন রকম গ্রুপ, তখন তারা ইতিমধ্যে সেফ হাউস আছে, মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউসগুলো তৈরি করেছে। মনে রাখেন এগুলো সেফ হাউসের তো মজুক ধলাই হয়েছে। যারা সেফ হাউসে ছিল তারা যখন ফোন করতেছে আমাকে, আমার আপনার শুনলে চলবে। উনি যেটা বলেছেন, আপনারা তো যখন ডিবি থেকে ছাড়া পেলেন তো গণস্বাস্থ্য নগর হাসপাতালে ছিলেন, আমরা জানি, সেখানে আমরাও গিয়েছিলাম। তো সেখান থেকে আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় কতগুলো সেফ হাউস করেছিলেন, উনি বলছেন সেখানে আপনাদের মগজ ধোলাই করা হয়েছে। আপনি কোন সেফ হাউসে ছিলেন? প্রথমত আমি আন্দোলনের যেই সময়টাতে সেফ হাউসে থাকার প্রয়োজন, ওই সময়টাতে প্রথমে গুম অবস্থায় ছিলাম 4 দিন, তারপর 6 দিন ছিলাম ডিবিতে, আর 2 দিন ছিলাম ইয়াতে, এই যে হসপিটালে গণস্বাস্থ্য। 12 দিনই আমি। উনি কিন্তু বলছেন যে ঘুম যেটা বলা হচ্ছে ওইটাই সেফ হাউস। এবং অন্যান্য সময়টাতে আমি বলি, অন্য বাকি সময়টাতে আমি আমার পরিচয়ের মধ্যে আমার গ্রামের কেউ আছে এরকম, আমার স্কুলের ফ্রেন্ড, এদের বাসায় বাসায় থেকে অপরিচিত জায়গায় যেখানে থাকলে কেউ সন্দেহ করবে না, থেকে থেকে আন্দোলনটা পরিচালনা করেছে। এবং উনি যাদের কথা বলছেন, উনি রিফাত, মাসুদ, আর হচ্ছে মাহিন, তারপর হচ্ছে কাদের, ওদের কথা বলছেন। ওরা তো আমাদের অনুপস্থিতিতে আন্দোলনটা পরিচালনা করছিল। আজকে রিফাত একটা স্ট্যাটাস দিয়েছে, ওরাও কোনো ধরনের কোনো দূতাবাসের সেফ হাউস বা দূতাবাস এগুলোতে ছিল না। তবে এটা সত্য যে ওনাদের দিক থেকে অ্যাপ্রোচ করা হয়েছে যে তোমাদের নিরাপত্তা প্রয়োজন কিনা, বাট আমরা একটু কারা অ্যাপ্রোচ করেছিল আপনাদের? এটা অ্যাফিলিয়েটেড ওনাদের সাথে লোকাল পার্টনার বাংলাদেশে অনেকে যারা মার্কিন দূতাবাস না, আমি মোটা দাগে বলতে পারি যে ডিপ্লোম্যাটদের পক্ষ থেকে, বাট কোনো নির্দিষ্ট দূতাবাস আমার মনে পড়ে না। যোগাযোগ করে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে যদি আপনাদের সেফটি প্রয়োজন হয়, আপনাদের নিরাপত্তার জন্য আমাদের ইয়াতে থাকা প্রয়োজন হয়, তাহলে আমরা এটা সাপোর্ট করতে পারবো, দিতে পারবো, বাট আমাদের পক্ষ থেকে কখনোই আমরা এটা চাই নাই। এবং আমরা পরবর্তীতে রিফাতদের সাথে কথা বলেছি, ওরাও কিন্তু কোনো দূতাবাসের কারো সেফ হাউসে ছিল না। ওরা যাদের আশ্রয়ে সেই সময়টাতে ছিল, একজন ওয়াহিদ ভাই, ওনার আশ্রয়ে ছিল মিরপুর ডিওএইচএসসি রিফাতরা। ওয়াহিদ ভাই এখন এনসিপিতে আছেন, তখন তিনি বিএনপিতে ছিলেন। তারপর ওরা আরও কয়েকজনের আশ্রয়ে ছিল, কয়েকজনের সমন্বয়ের মধ্য দিয়ে এক এক জায়গায় পরিবর্তন করতে হতো না। তো সবাই মোস্টলি সিভিলিয়ান, নট যে কোনো দূতাবাস। কথাটা এটা আমরা একটা ইস্যু একদম শেষ পর্যায়ে রয়েছি। শেখ হাসিনা যিনি এখন ভারতে আছেন, তিনি তো এসেছিলেন সংবাদ সম্মেলনে, তার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দিয়ে অডিও আমরা শুনেছি। আপনি একটা মন্তব্য করেছেন, আমরা একটু শুনি সেটা একটু। যখন কেউ পার্সোনালি অ্যাপেয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগেই যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি ওইটা এআই জেনারেটেড অডিও। জি, ব্যাখ্যা দেন। না, কেউ একজন একটা সংবাদ সম্মেলন করবে, পার্সোনালি আসলো না, ঠিক আছে বুঝলাম, তাহলে ভিডিওতে আসা তো মানে অডিও আর ভিডিওর মধ্যে পার্থক্য তো জাস্ট একটা ক্লিক করা। যখন আমরা কোনো জুম মিটিংয়ে ঢুকি জাস্ট একটা ক্লিক করলে তো এটা তো একটা সন্দেহ তো জাগেই। বাট তারপর আমার মনে হয়েছে যে হয়তো ভারত সরকার তাকে নিবৃত্ত করেছে ভিডিওতে আসা থেকে। শেখ হাসিনার জন্য আমি বলবো যে ভারত সরকার এই যে 2 মাস তাকে খাইয়ে পরিয়ে কোনো একটা মন্ত্রীর পদমর্যাদার বাংলোতে সম্ভবত রেখেছে, এই যে খরচ এবং এই যে একটা এবং পলিটিক্যাল চাপও তো কিন্তু আছে, কংগ্রেস এবং অন্যান্য পার্টিগুলো কিন্তু নিয়মিত চাপ দিচ্ছে। তো শেখ হাসিনার একটা ইউজ ভারত সরকার খুঁজে পেয়েছে বাংলাদেশকে চাপে রাখার জন্য এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাকে ব্যবহার করবে, এই সিদ্ধান্তটা ভারত সরকার নিয়েছে। এবং শেখ হাসিনা ইজ জাস্ট এ পলিটিক্যাল টুল, ডিপ্লোম্যাটিক টুল। অ্যান্ড ওই আগেকার যুগে হতো না যে ওই বিদ্রোহী প্রিন্সরা অন্য রাজ্যে পালিয়ে যেত এবং অন্য রাজ্য তখন এই রাজাকে প্রেশারাইজ করতো, তো এখন একই অবস্থা হচ্ছে। তো শেখ হাসিনা নাথিং মোর দেন দ্যাট। আজকে তো দীনেশ ত্রিবেদী যে ভারতীয় হাইকমিশনার, উনি তো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবের সঙ্গে বৈঠক করেছেন এবং আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হওয়ার কথা রয়েছে। মানে কি এগুলোর মানে কি কিছু খুঁজে বের করতে? সম্ভবত সরকার, আমার জানা মতে, এই প্রেস কনফারেন্সের বিষয়টি যখন সামনে আসে, সরকার কিন্তু ভারতকে অনেকবারই অনুরোধ করেছে, তাদের সাথে কথা বলেছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা যিনি আছেন হুমায়ুন সাহেব, ওনার ছবি দেখলাম দীনেশ ত্রিবেদীর সাথে এই প্রেস কনফারেন্সের 3 দিন আগে। তো সম্ভবত আমরা সরকার যে অনুরোধ করেছে এটা ভারত রাখে নাই, ভারত শেখ হাসিনাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রই করেছে। আমরা দাবি করেছিলাম যে দীনেশ ত্রিবেদীকে সরকারের পক্ষ থেকে ডেকে কঠোর ভাষায় বার্তা দেওয়া হবে, কিন্তু কি আলোচনা হয়েছে, আলোচনার কন্টেন্ট কিন্তু আমরা খুব একটা, আমরা যথেষ্ট কঠোর অবস্থানে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা স্পষ্ট করা উচিত ছিল যে কি আলোচনা হয়েছে এবং তিনি আসলে কি জবাব দিয়েছেন, কেন ভারত শেখ হাসিনাকে এই প্ল্যাটফর্মটা দিল এবং কেন বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করার সুযোগটা তৈরি করে দিচ্ছে। শেখ হাসিনা আসলে কি কোনো সমস্যা? মানে না, শেখ হাসিনা আসলে তো ভালো, আসাটা সমস্যা না। মানে শোনেন, একটা কথা হচ্ছে
ওই হয় না যে বারবার বলে আত্মহত্যা করব হুমকি দেয়, সে আসলে আত্মহত্যা করে না। তো শেখ হাসিনা বারবার বলতেছে আসবে, সে আসলে আসবে না। আশা হইলে সে এমনি চলে আসতো, আশা হইলে সে যেতই না। বিষয়টা হচ্ছে আসার কথা বলে এখানে এক ধরনের নেগোসিয়েশন করার, সরকারকে এক ধরনের চাপে ফেলার এবং ভারতের টার্মসে ডিপ্লোমেসি খেলার একটা চেষ্টা ভারত এখানে করতেছে। আমি তো বললাম জাস্ট এ টুল ফর ইন্ডিয়া, মানে তার একটা প্রপার ইউজ খুঁজে বের করেছে আর কি। বাট তাকে কখনোই পাঠাবে না, সে কখনো আসবেও না। তাহলে বেঁচে আছেন তো এখন? আপনার কি মনে হয়? আপনি তো বললেন যে বেঁচে আছে, কি ওটা মনে আমি আছে? হিউমার করে বলেছি, কারণ এত মানে শেখ হাসিনা তো লজ্জায় ভিডিও অন করে না, এটা তো আমার মনে হয় না। তো বেঁচে আছেন হয়তো, হয়তো আরো কিছুদিন বেঁচে থাকবেন।